সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 48। ক্লাস হচ্ছে 10ই এপ্রিল 2026, অর্থাৎ সব মিলিয়ে 6। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটি হচ্ছে 6 আর 12, শুক্রবার মিলে 12 = 3। 8টায় ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ 8 আর 3 11, চলমান 2। তো বিষয় হচ্ছে দৈনিক, সাপ্তাহিক, মাসিক রাশিফল নির্ণয়। আপনাদের বলেছিলাম যে আমরা 46 নম্বর ক্লাসে, যেহেতু বিংশোত্তরী মহাদশা অন্তর্দশা সাপেক্ষে সম্পূর্ণ জন্মছক বিচার যেটি ছিল, সেটি আমরা মহাদশা বিচার ক্লাস করেছি, এখানে লিখে নিয়েছিলাম। এই টপিক্সটা ছিল না, তার জন্য আজকের ক্লাস এটি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। তো দৈনিক, সাপ্তাহিক এবং মাসিকের মধ্যে পার্থক্য কি এবং কিভাবে এটি দেখা হয়? যেমন দেখা যাচ্ছে দৈনিক রাশিফল মানে আপনার রাশি। তাহলে আপনার রাশিফল কেমন? এমনকি ভাগ্যফল প্রত্যাশী যারা আপনাদের কাছে আসবে, তাদের তারা কি প্রয়োজনে আসবে, কি জানতে আসবে, এটিও কিন্তু জানা সম্ভব হবে এই দৈনিক রাশিফলের মাধ্যমে। অনেক সময় দেখা যায় এটি হোরারি অ্যাস্ট্রোলজি বা ধরুন আপনার এই যে পাশ্চাত্য জ্যোতিষ যেটি, সেটিরও যেমন প্রয়োগ আমরা করি যে গোচর বিচার, সেই গোচর বিচারের মতোই কিন্তু দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রাশিফল। তো দৈনিকের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ কঠিন কিছু নয় যে দৈনিকে যে গ্রহগুলো থাকে, সেই গ্রহগুলো ওই দিনে একই গৃহেই থাকে। অনেক সময় দেখা যায় যে চন্দ্র এক গৃহ থেকে আরেক গৃহে যায়, এমনকি রবি, সেও কিন্তু এক গৃহ থেকে আরেক গৃহে যায়, বুধও কিন্তু যায়, এমন হতে পারে, বা শুক্রও যায়, দেখা যাচ্ছে অন্যান্য গ্রহও যায়, সেটি খুব যৎসামান্য। দেখা যাচ্ছে বুধ 18 দিনের রাশি চক্র একটা রাশি অতিক্রম করে, তাহলে সেই যদি দেখা যাচ্ছে দুপুর বেলায় বুধ হচ্ছে আপনার রাশি পরিবর্তন করে, তাহলে সকাল থেকে আমরা যদি সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত একদিন ধরি বাংলা মতে, অথবা রাত্র 12টা থেকে পরদিন রাত্র 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত যদি একদিন ধরি, তার মধ্যে যদি বুধ গোচরে মীন থেকে মেশে যায়, তাহলে দুটি গৃহের ফলাদেশ কিন্তু দেয়। এমনকি প্রতিটা গ্রহ, বিশেষ করে চন্দ্র ধনুতে রয়েছে, সকাল বেলায় দেখা যাচ্ছে দুপুর বেলায় চন্দ্র মকরে যাচ্ছে, তাহলে চন্দ্র কিন্তু দুটি রাশির উপর দিয়ে পরিভ্রমণ করে, দুটি রাশির ফল কিন্তু দিয়ে থাকে। এমনকি শনির গোচর যদি আপনারা দেখে থাকেন, অনেক সময় পঞ্জিকাতে দেওয়া থাকে শনি, বৃহস্পতি, রাহুর গোচর দেওয়া থাকে, এই তিনটি গ্রহের গোচর দেওয়া থাকে, যে বৃহস্পতি আহ গোচর পরিবর্তন, অমুক অমুক রাশির হচ্ছে শুভ, অমুক অমুক রাশির শুভ, অমুক রাশির চন্দ্র শুদ্ধি তারা শুদ্ধি না থাকায় অশুভ, এই এই ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকে। তো এই যে শুভটি হয়, সেই সময় থেকে বৃহস্পতির গোচরকাল সময়, অর্থাৎ যতদিন পর্যন্ত থাকবে ততদিনের একটা ফলাদেশ দেওয়া থাকে। তো এই বৃহস্পতি দেখা যাচ্ছে কোনোদিন বিকাল বেলায়, কোনোদিন দুপুর বেলায়, কোনোদিন সকাল বেলায় সে গোচর পরিবর্তন করছে। তাহলে যদি দৈনিক রাশিফলে কোনোদিন সকালে পরিবর্তন হয় বা দুপুরে পরিবর্তন হয়, তাহলে কিন্তু দুটি গৃহের ফল দিয়ে থাকে। এটি কিন্তু আমাদের দৈনিক রাশিফলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তারপরে যদি আমরা আসি সাপ্তাহিক, তাহলে সাপ্তাহিক আমাদের মাঝের ঘরটি হচ্ছে সাপ্তাহিক। দেখুন, প্রথম ঘরে লিখেছি দৈনিক, অর্থাৎ 10ই এপ্রিল 2026। সাপ্তাহিক লিখেছি হচ্ছে একই গোচর প্ল্যানেট দিয়ে, সেটি 10 থেকে 16ই এপ্রিল। তো এই সপ্তাহে কি হবে? এই সপ্তাহে আমাদের গ্রহগণ কেউ পরিবর্তন হবে কিনা, এটি আগে প্রথম খেয়াল করতে হবে। তো শুক্র কিনা 2 নম্বর নক্ষত্রে আছে, শুক্র এক ঘরে 28 দিন থাকে, তাহলে 7 দিনের মধ্যে শুক্র কিন্তু বৃষে আসবে না। বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে আছে, বৃহস্পতি দীর্ঘস্থায়ী গ্রহ, সেও কিন্তু ঘর পরিবর্তন করবে না। কেতু 11 নম্বর নক্ষত্রে আছে, 10-এ যাবে, তারপর ঘর পরিবর্তন করবে, মানে কেতু এই সপ্তাহে গৃহ পরিবেশ ও মানে পরিবর্তন করছে না। চন্দ্র কি করছে? চন্দ্র 20 নম্বর নক্ষত্রে আছে, 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 দিনে চন্দ্র 2.25 দিনে এক ঘর অতিক্রম করে, তাহলে সেটি যদি 20 নম্বরে থাকে, 20 নম্বর থেকে 21 নম্বরে যাবে আর একদিনে, তারপরে 22, 23, 24,
25 মানে 20 থেকে 26 পর্যন্ত নক্ষত্রে যাবে, অর্থাৎ 26 নাম্বার নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু সে মীন রাশি পর্যন্ত যাবে। তাহলে চন্দ্র ধনু মকর কুম্ভ মীন রাশি পর্যন্ত সে পরিভ্রমণ করবে এই সপ্তাহের মধ্যে। তাহলে এই সপ্তাহে যদি চন্দ্র 4টি গৃহের ভিতর দিয়ে উপর দিয়ে যদি পরিভ্রমণ করে, তাহলে সেই করাকালীন সময়, যেমন এই সপ্তাহের শুরুর দিনে বৃহস্পতি দৃষ্ট চন্দ্র, সপ্তাহের যেদিন দ্বিতীয় দিন যখন পড়বে তখন এখানে কোনো গ্রহের দৃষ্টি নেই, মকরের উপর দিয়ে 3টি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটি কিন্তু জীবনের ভিত, মানে ওই যে বললাম যে ভাগ্যফল প্রত্যাশীরও ভাগ্য, এখান থেকে সে কি জন্য আসছে সেটি বের করা যাবে। কিভাবে যাবে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তারপর যখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে যাবে রাহুকে সঙ্গে নিয়ে সে যাবে, তাহলে রাহুকে সঙ্গে নিয়ে যাবে, এদিকে রবির যেহেতু সমসপ্তমের ডাইনে আছে, আমরা ডাইনে যেহেতু আছে তাহলে কৃষ্ণপক্ষের রবি, তাহলে কৃষ্ণপক্ষের রবি রাহু যুক্ত হবে, রাহুর উপর দিয়ে এমনকি কুম্ভের যে নক্ষত্রগুলো আছে তার উপর দিয়ে সে যাবে, সর্বশেষ গিয়ে সে 26 নম্বর নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে গিয়ে শেষ করবে। শনির নক্ষত্রে শেষ করবে কিনা সেটি একটু আমরা দেখে নেই যে 16ই এপ্রিল কি হবে। 16ই এপ্রিল চন্দ্র কোথায় যাবে? 16ই এপ্রিল চন্দ্র, হ্যাঁ, মীন রাশিতে, এদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার মানে পূর্ব ভাদ্রপদ উত্তর, হ্যাঁ, 26 নাম্বার নক্ষত্রে সে যাবে। তাহলে এই কয়টি গৃহে কিন্তু চন্দ্র ধনু মকর কুম্ভ এবং মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। রাহু কি হবে? রাহু কিন্তু যেখানে রয়েছে সেখানেই থাকবে, এমনকি সে কোনো নক্ষত্র পরিবর্তন করবে কিনা, করবে না। এটি আমরা গোচরের পঞ্জিকা দেখে নেব যে এটি করবে না এখন। তারপরে হচ্ছে আমার আসবে রবি। রবি কিন্তু সে 27 নাম্বার নক্ষত্রে আছে, অবশ্যই সে এই গৃহে আসবে। কেন আসবে? কারণ 15ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখ মাসে রবি মেষ রাশিতে, এটা আমরা জানি, জ্যৈষ্ঠে বৃষে আষাঢ়ে মিথুনে, অর্থাৎ সৌর মাস অনুযায়ী রবি পরিভ্রমণ করে। তাহলে রবি কিনা সে আমাদের মিন থেকে মেষে যাবে। তাহলে মিনে যখন আছে তখন রাহু দৃষ্ট আছে, মেষে যখন যাবে তখন রবি শুক্র যুক্ত হবে। তাহলে শুক্রযুক্ত রবি মানে শুক্রের দুটো শত্রু, তাহলে শত্রুর কোলের যাবে। এখানে রাহু দৃষ্ট হয়েছে রবি, মানে রাহু দ্বারা পীড়িত হয়েছে, আর এখানে গেলে শুক্র দ্বারা পীড়িত হবে। তাতে কি আদৌ সূর্যের কিছু যাবে আসবে? সেটিও কিন্তু বুঝতে হবে যে সূর্য, পার্থসারথী দে একটু মিউট করতে হবে। তো ধরেন আহ, রবির দুটি শত্রু, একটি ওই যে শুক্রের দুটো শত্রু, একটি হচ্ছে রবি আর চন্দ্র। তো যেহেতু শুক্রের শত্রু রবিকে মনে করলো, কিন্তু রবি উদিত হলে তো জগৎ আলোকিত হবে, শুক্র উদিত হলে তো আর আলোকিত হবে না, এটি কিন্তু বুঝতে হবে। কিন্তু রবি, মীন রাশি থেকে রাহুদিষ্ট রবি, শনিযুক্ত রবি যখন তার তুঙ্গ গৃহে যাবে এবং তুঙ্গ ডিগ্রির প্রথম পর্যায়ে যখন প্রবেশ করবে, তখন কি রবির পাওয়ার বেশি থাকবে নাকি শুক্রের পাওয়ার বেশি থাকবে, এটি কিন্তু বুঝতে হবে। পরবর্তীতে কি হচ্ছে, বুধ 25 নাম্বার নক্ষত্র মানে বুধ পরিবর্তন করছে না, শনি 26 নাম্বার মানে পরিবর্তন করছে না, মঙ্গলও 26 নাম্বার মানে সে পরিবর্তন করছে না। তাহলে এই হিসাবগুলো কিন্তু আমাদের সপ্তাহের শুরুতে সপ্তাহের শেষ পর্যন্ত করে নিয়ে বসতে হবে। প্রথম আমরা এটি করে নিয়ে বসলাম, ঠিক তদনুরূপ ভাবে মাসিকটায় যদি দেখি, তাহলে বৃহস্পতির গোচর 17ই মে হবে, এর আগে হচ্ছে না। দেখেন 17ই মে মনে হয় পঞ্জিকায় বৃহস্পতির গোচর দেওয়া আছে, 17ই মে। 17 মে স্যার। ঠিক তো? 17ই মে। আপনি আরেকদিন বলছিলেন, আপনি বলছিলেন 17 মে। হ্যাঁ, বলেছিলাম, সেটি তো আর মনে না, 17ই মে তো না, 16 17। উম না, 17, ও কোনটা দেখতেছি, হ্যাঁ 33ই তো দেখতেছি। 33-এর কোথায় বৃহস্পতির গোচর কোথায়? ও, বৃহস্পতি যাচ্ছে হচ্ছে 15ই জ্যৈষ্ঠ 30শে মে পঞ্জিকা মোতাবেক, আর সফটওয়্যার মোতাবেক হচ্ছে আপনার 17ই মে ছিল।
তো 25শে জ্যৈষ্ঠ যাচ্ছে, তার মানে আমার 1 মাসের মধ্যে বৈশাখ মাসের যেহেতু আমরা মাসিক রাশিফল দেখব, তাহলে এটি কিন্তু যাচ্ছে না। আমার বৃহস্পতি কিন্তু গৃহ পরিবর্তন করছে না, এটি বুঝতে হবে। এইবার কেতু যাচ্ছে কিনা 1 মাসের মধ্যে, কেতু সে নক্ষত্র পরিবর্তন করছে, যেহেতু কেতু 1.5 বছর এক গৃহে অবস্থান করে, তাহলে 11 নম্বর নক্ষত্রে আছে, সে 11 থেকে 10-এ যাবে। কিন্তু সে তো আর 10 পার করে 9-এ যাওয়ার সুযোগ নেই, তাহলে কেতু জায়গায় থাকছে। এদিকে কি হয়েছে, চন্দ্র 25 নম্বরে, তাহলে চন্দ্র 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করে, তাহলে 12 রাশি গুণ 2.25 দিন, তাহলে 12 × 2 = 24, আর 4 28 দিন। তার মানে একবার রাশিচক্র প্রদক্ষিণ করে পরে এখানে এসে শেষ করবে। তো সেটি করবে কিনা আমরা 30শে বৈশাখ দেখে আসি কোন ঘরে যাবে। 30শে বৈশাখ একটু দেখে আসবো, যদিও এটি দেখে যাচাই করার দরকার নেই, তবে জানা থাকার দরকার। তবু আমরা একটু দেখে আসি যে 30শে বৈশাখ কি আছে। 30শে বৈশাখ নয়, 31শে বৈশাখ। বৈশাখ মাস হচ্ছে 31 দিনে, তাহলে 31শে বৈশাখ চন্দ্র আছে মেষ রাশিতে 5 ডিগ্রিতে। তার মানে ওই যে মেষ রাশি 5 ডিগ্রি মানে অশ্বিনী নক্ষত্র পর্যন্ত আসবে। তাহলে চন্দ্র একবার রাশিচক্র প্রদক্ষিণ করে পরবর্তীতে আমাদের মেষ রাশিতে, অর্থাৎ আরো 2টি গৃহ পরিবর্তন করছে, এটি মাথায় রাখতে হবে। রাহু কোনো গোচর পরিবর্তন করছে না এই মাসে, বৈশাখ মাসে করছে না। মঙ্গল 26 ডিগ্রিতে আছে, তাহলে মঙ্গল কি যাবে? ওই 26 নম্বর নক্ষত্রে আছে, মঙ্গল কি যেতে পারে? যেতে পারে। হ্যাঁ স্যার, মঙ্গল তো 26 ডিগ্রি হইলে তো 45 দিনে তার 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি তো করতে কদিন লাগবে? 60 ডিগ্রি করতে তো ধরেন না 7 দিন লাগবে, 6 দিন লাগবে। 26 ডিগ্রি না, ওটা 26 কিন্তু নক্ষত্র। ও, মঙ্গল 26 নাম্বার 45 দিনে আছে হচ্ছে আপনার ওই 45, সরি 45 দিন মঙ্গলে এক গৃহে অবস্থান করে 7 ডিগ্রি দিয়ে যাত্রা শুরু করেছে। পয়লা ষাট বৈশাখে ডিগ্রি এসে হইলে 7 ডিগ্রি থেকে যাত্রা শুরু করেছে, ষাট তাহলে ডিগ্রি হইলে বিশ স্যার তো ডিগ্রি যাবে না। যাবে না। তাহলে স্যার থাকবে, যাবে না স্যার। যাবে না, যাবে না। কারণ 20 ডিগ্রি হচ্ছে 1 মাসে অতিক্রম করবে। তাহলে মঙ্গল কিন্তু সে 0 1, হ্যাঁ, 31শে বৈশাখে কিন্তু মঙ্গল মেষ রাশির 1 ডিগ্রিতে আসছে, এক আছে। মঙ্গল আসতেছে 31শে বৈশাখে 0 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড, কি 0 রাশি 1 ডিগ্রি 1 মিনিট 47 সেকেন্ডে 1 নম্বর নক্ষত্রে দেওয়া আছে, দেখুন 31শে বৈশাখ। তারপরে হচ্ছে বুধ। বুধ 26 নম্বর নক্ষত্রে আছে, সে অবশ্যই সে মেষে আসবে। শনি 26 নম্বর নক্ষত্র থেকে সে নড়বে না, কারণ শনি 2.5 বছর এক গৃহে অবস্থান করে, সে তার ঘরেই থাকবে। এবার রবি কি হবে? রবি মেষে আছে 1 নম্বর নক্ষত্রে, রবি কিন্তু যাবে। কেন যাবে? যে ওই যে সৌর মাস কিন্তু একদিন আগে শেষ হয়ে যায়, প্রায় দেখা যায়। এখানে কিন্তু আপনাদের একটু বুঝে আসতে হবে যে চন্দ্র গতে রবি, গতে মেষে চন্দ্র মিনে, উম বৈশাখ মাস, উম 28 ডিগ্রি না 31 তারিখ পর্যন্ত, 31শে বৈশাখ রবি বৃষ বৃষ রাশিতে। দেখেন 31শে বৈশাখ একটু দেখে আসেন, 31শে বৈশাখের গোড়ার বক্সটা একটু দেখে আসতে হবে। তো গোড়ার বক্সটিতে দেখেন আছে রবি 3 দিয়ে একটি দাগ দিয়ে শূন্য দেওয়া আছে, তারপরে আছে দণ্ড 3:40, ঘ 6টা 57 মিনিট 13 সেকেন্ড, গতে রবি 3 দিয়ে 2 দাগ শূন্য বৃষ রাশিতে, অর্থাৎ শেষ দিনে সকাল 6টা 57 মিনিট 31 সেকেন্ডে রবি বৃষ রাশিতে যাচ্ছে। তার মানে 31শে বৈশাখের দিন কিন্তু রবি বৃষ রাশিতে দিয়ে তার ফলাদেশ বলতে হবে। ঠিক ওই দৈনিকের মতো মাসিক বলার সময় যে মাসের শেষ দিন কি হবে, শেষ দিন রবি এই গৃহে যাবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে।
তারপরে রবির পরে বুধ, তো আমরা বললাম বুধ তো অবশ্যই পরিবর্তন করবে, কারণ বুধ 26 নম্বর নক্ষত্রে আছে, সে 18 দিন মানে সে পরিবর্তন করছে। শুক্র 2 নম্বর নক্ষত্রে আছে, মানে শুক্রও কিন্তু পরিবর্তন করবে। কেন করবে? শুক্র 28 দিনে এক রাশি অতিক্রম করে, তাহলে 28 দিনে করলে 2 নম্বর নক্ষত্রে মানে মেষ রাশির ভরণী নক্ষত্রে আছে, তো সে অবশ্যই বৃষ রাশিতে যাবে। আর কোনো গ্রহ পরিবর্তন হচ্ছে না। এখন হচ্ছে বিষয়, আমাদের বুঝতে হবে যে প্রত্যেকের রাশি দিয়ে যদি একটু বোঝেন যে আমার রাশি আমার আজকের দিন কেমন যাবে। প্রথম আমরা দৈনিক দিয়ে শুরু করব। তাহলে দৈনিক দিয়ে শুরু করতে গেলে নিজে নিজে ভাবতে হবে কার কোন রাশি, তাহলে তার এই দিনটি কেমন যাবে। এমনকি আপনাদের কাছে যে ক্লায়েন্টরা আসবে তারা কি জন্য আসছে সেটিও কিন্তু এখান থেকে বের করা যাবে। কারণ গতকালকে আমি একটি নোটিশ দিয়েছি, আপনারা দেখেছেন, যে এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো উচ্চতর ব্যাচের ক্লাসেও আপনারা যোগদান করতে পারবেন। এটা পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস, এবং বিশেষ করে আপনাদের এই সিলেবাস নিয়ে যাবতীয় ক্লাস হবে। এমনকি উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরাও এই ব্যাচের ক্লাসে পরীক্ষা পর্যন্ত, বিশেষ করে আমাদের জুন মাসে যে পরীক্ষা, জুন মাসের পরীক্ষার ডেট গুলো আপনাদের নীরজ স্যার জানিয়েছেন কিনা, উম, আমি খুব দ্রুত আপনাদের হ্যাঁ, অ্যাডমিট কার্ড বলছে দিয়ে স্যার। দিব। অ্যাডমিট সংগ্রহ করতে হবে আপনাদের যার যার পরীক্ষার ফিস দিয়ে। 12 এবং 13 জুন প্রাথমিক ব্যাচের পরীক্ষা হবে বাংলাদেশের, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে। 19 এবং 20 তারিখে উচ্চতর ব্যাচের পরীক্ষা হবে। উচ্চতর ব্যাচের পরীক্ষা 19 এবং 20 তারিখ বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। 26 এবং 27 জুন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে প্রাথমিক ব্যাচের ক্লাস হবে। 11 অথবা 18 জুলাই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি ফলাফল প্রকাশ করবে উন্মুক্ত উপস্থিতিতে। এবং 15 অথবা 22 আগস্ট ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি 2 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য একত্রে লিখিত পরীক্ষা বিষয়ক একটা জরুরি সভা দেবে। সেটি মে মাসের শুক্র শনিবার বাদে যে কোনো দিন সন্ধ্যা 6টায়। উন্মুক্ত উপস্থিতি মানে উভয় ব্যাচের উপস্থিতি সহ তারা একটি লিখিত পরীক্ষা বিষয়ক জরুরি একটি নিয়ম নিয়মানুবর্তিতা বা যে যে নিয়ম নীতি থাকবে পরীক্ষার সেই বিষয়ে আপনাদের একটি ক্লাস, এবং সেটি সাজেশন ভিত্তিক ক্লাস দেবে। এবং মৌখিক পরীক্ষা জন্য উভয় ব্যাচের সে পরীক্ষার্থীদের উপস্থিতিতে 2 ব্যাচ একসঙ্গে সন্ধ্যা 6টায় যে কোনো দিন একটি মৌখিক পরীক্ষার জন্য, সেটিও বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আপনাদের একটি ক্লাস আপনাদেরকে উপহার দেবে, যাতে আপনাদের পরীক্ষা আপনারা ভালো করতে পারেন। সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে। তো আপনারা নোটিশ পেয়েছেন, আপনারা সবাই নীরজ স্যারের সাথে যোগাযোগ করবেন। যার ছবি প্লাস যার কমপ্লিট হবে সে সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড বুঝে নেবেন। আর আপনাদের কিছু সাজেশন আমরা আগামী সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করব, মানে এই সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো এই সপ্তাহের মধ্যে সাজেশন পেয়ে যাবেন, এমনকি উচ্চতর ব্যাচ প্রাথমিক ব্যাচ 2 ব্যাচই পাবে একই সঙ্গে। আগামীকাল উচ্চতর ব্যাচের ক্লাস আছে সন্ধ্যায়, আপনাদের উন্মুক্ত উপস্থিতি বলে দেওয়া হয়েছে। যেহেতু পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস, ওখান থেকেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন, যদি মন চায় আপনারা যোগদান করতে পারবেন। তো আমরা দেখে আসি, টিটুদার স্যার একটু সহযোগিতা করবেন, সেটি হচ্ছে ওনাদেরকে দৈনিক রাশিফল জানার জন্য। প্রত্যেকে এই ছকটি হচ্ছে আজকের গোচর ছক, অর্থাৎ আজকের দিনের। আজকে কত তারিখ? 10ই এপ্রিল 2026। সবাই ছকটি বসিয়ে নিয়ে যার যার রাশি সেই সেই জায়গায় বসিয়ে নিই। প্রত্যেকে এই ছকগুলো 3টি ছক বসান। আমি 3টি ছকের জন্য 3 দুগুণে 6 মিনিট সময় দিচ্ছি। এই 6 মিনিটের মধ্যে আপনারা ছকটি বসিয়ে যার যার রাশি সেই রাশির ঘরে এভাবে চিহ্নিত করুন যে আপনার রাশি আপনারা জানেন, ধরেন যার মেষ রাশি, এভাবে চিহ্নিত করুন যে আপনি মেষ রাশি। এইবার মেষ রাশি থেকে 1 2 3 এইভাবে নাম্বার দেবেন।
যার বৃষ রাশি থেকে নাম্বার দেবেন, যার মিথুন রাশি সেই অনুযায়ী নাম্বার দিয়ে রাখুন। তাহলে আপনাকে যখন আপনারা চিনতে পারবেন, তখন কিন্তু আপনাদের ভাগ্যফল প্রত্যাশীদেরও চিনতে পারবেন। মানে স্যার নিজের রাশিকেই লগ্ন ধরবো নাকি? হ্যাঁ, নিজের রাশি মানে লগ্ন কেন ধরবেন? এখানে লগ্নের তো কোনো মানে প্রশ্ন নিজের নেই। রাশিটাকে আর কি লগ্ন আপনি ধরে জানবেন নেবো আর কি। আপনার রাশির ফল। তাহলে আপনার যে রাশি, সেই রাশি আপনি জানবেন। লিখবেন। ৩ দুগুণে ৬ মিনিট টাইম। খুব দ্রুত লিখে নিন। নমস্কার সুমনদা, ভালো আছেন নি? আছি আছি। আপনি কেমন আছেন? ভালো। লেখেন লেখেন সব ঠিকঠাক। স্যার মিউট করেন, ব্ল্যাকবোর্ড দেখা যায় না। দৈনিক এবং সাপ্তাহিকের ছক দুটি এক। আর পয়লা বৈশাখের পঞ্জিকা রয়েছে আপনাদের, সেটি দেখে বসিয়ে দিলে ওই মাসিক ছকটি একই। দ্রুত বসান, আমাদের সময় কম। ও স্যার, এটা তো বসাই আপনি সব দেখে আগে বসে রাখছি স্যার। স্যার ভুট্টা আবার একটু দেখা যাচ্ছে না, আপনি একটু কথা বলেন। বোর্ডটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আবার ঠিক ঠিক আছে, হবে হবে। স্যারের স্যারের পেজটা ওই পিন করে নেন, তাহলে তো হয়ে যাবে আর কি। পিন করে নিলে শুধু এটাই দেখা যাবে।
স্যার কি বললেন আপনি স্যার পয়লা বৈশাখের মাসিক ইয়াটা পয়লা বৈশাখের নক্ষত্র গ্রহটি বসে নিলেই চলবে? এটা পয়লা ঠিক বৈশাখ আছে 1433-এর ছকটি হচ্ছে এই বসানো। হয়নি? আপনাদের 6 মিনিট হয়ে গেছে তো, 6 মিনিট তো লাগার কথা না 3টি ছক বসাতে। স্যার হয়ে গেছে আমাদের। হয়েছে স্যার। দেখুন, স্টার্ট করেন এই যে তাড়াহুড়া করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরীক্ষার সময় কিন্তু 2 ঘন্টা থাকবে। এখন থেকে যে ক্লাসগুলো হবে, আপনাদের ক্লাস বাকি আছে, যেমন জটক বিচারের ক্লাসটি আমি দিতে চাচ্ছি যে উচ্চতর এবং প্রাথমিক উভয় ব্যাচের সম্মিলিত ভাবে, যার জন্য গতকালকে রাত্রে আপনাদের নোটিশ দেওয়া হয়েছে। তো সেটি আমরা বিবেচনা করব যে রাত্রে ক্লাসে যদি উচ্চতরে কেউ যোগদান করে তাহলে ওই ক্লাসটি দিব। আমাদের উচ্চতর ব্যাচের অনেকেই জটক বিচারটা এখনো পরিপূর্ণ প্র্যাকটিস করতে পারেনি। তাছাড়া ধরেন এখন যে ক্লাসগুলো রয়েছে, ফলিত জ্যোতিষ, হস্তরেখা সমন্বয়ে 2টি ক্লাস জেকে দেব স্যার করেছেন। নবগ্রহের যে ধাতু, মূল, রত্নপাথর পরিচয়, কার্যপদ্ধতি, এই কার্যপদ্ধতি খুবই জটিল ক্লাস, এমনকি এটির উপর নির্ভর করবে আপনাদের ভবিষ্যৎ। তারপর চিকিৎসায় জ্যোতিষ 2টি ক্লাস রয়েছে। তাহলে রোগ নির্ণয় এবং সেই রোগ থেকে মুক্তির জন্য যে প্রেডিকশন করবেন সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস। এবং প্রতিকারের রত্নপাথর নির্ণয় ব্যবহার, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়া পরীক্ষার সাজেশন ভিত্তিক যে আলোচনাগুলো এখন থেকে হবে সেটি কিন্তু আপনাদের জীবন চলার পথে অবশ্যই এক ক্লাসের সঙ্গে অন্য কিছুও আপনারা যদি সময় দেন, বুঝে নিতে পারেন, তাহলে এটি পূর্ণ করার চেষ্টা আমাদের থাকবে। তাছাড়া ক্লাস এমনকি এক্সট্রা নোটিশ দিয়ে দিয়ে আমাদের ক্লাস বর্ধিত করা হতে পারে। আমরা যদি মনে করি যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি যে প্রতিষ্ঠান, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, ওনারা যদি কোনো সাজেশন দেন এই সপ্তাহের মধ্যে দেওয়ার কথা, সেই সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো হবে তার সঙ্গে সম্পৃক্ত যেগুলো, সেগুলোকে কভার করতে গেলে আমাদের যেহেতু সময় আছে এই এপ্রিল আর মে, 2 মাস, অর্থাৎ 2 মাসে আমরা ক্লাস পাবো 8 8 16টা, তার 2টো চলে গেছে, আর পাবো 14টা। তো 14টার মধ্যে কিন্তু আমাদের এই সবকিছু সারতে হবে। তার মধ্যে দুটোতেই আবার আগামী মাসের তো দুটি ক্লাসে আবার আমি থাকবো না, তাহলে 12টি ক্লাস, অবশ্যই 14টি 16টি ক্লাসই হবে। তো সেই 16টি ক্লাসই হবে। তো সেই জন্য আমি চেষ্টা করব যে আপনাদের এই সকল বিষয়গুলো এর ভিতরে সমাধান করা। এই জন্য আপনারা একটু মনোযোগ দেবেন। অনার নামে যিনি আছেন ভিডিওটি অন করুন। সুকান্ত কুমার রয় নামে যিনি আছেন ভিডিও অন করুন। হৃদয় নন্দী বাবু, আপনি ভিডিও অফ করে রাখলে তাহলে ইন্দ্রা শিখবে কি? কি শিখবে বলেন? আপনার যদি ভিডিও অফ থাকে তাহলে শিক্ষার্থীরা কি শিখবে? আপনারই তো শিক্ষার্থীরা, তাহলে কি শিখবে? তো আমরা প্রথমে দৈনিক আসবো। প্রত্যেকে যার যার রাশির জায়গায় আপনারা নক করেছেন, তাহলে ধরে নিলাম মেষ রাশি। যদি কারো মেষ রাশি থেকে থাকে আমি একটি করে রাশি দিয়ে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে একটি রাশি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন মেষ রাশির যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি খেয়াল করবেন, এমনকি সকল রাশির জন্য আপনাদের একই সঙ্গে খেয়াল করে নিতে হবে। তাহলে মেষ রাশির জাতক বা জাতিকা আপনি আপনি আপনার ভাগ্য জানবেন, উপরন্তু আপনার কাছে কি ধরনের লোক আজকের দিনে হাত দেখাতে আসতে পারে বা ভাগ্য জানতে আসতে পারে।
সেটিও কিন্তু এর ভিতর থেকে রপ্ত করে নিতে হবে। তাহলে মেষ রাশি, আমার রাশিতে কি আছে? রাশিতে শুক্র ধনপতি এবং সপ্তমপতি শুক্র আমার রাশিতে বসে আছে। শুক্র পাপক গ্রহ, শুক্র ভরণী নক্ষত্রে মানে তার নিজের নক্ষত্রে বসে আছে। ওখানে কোনো গ্রহের দৃষ্টি নেই, আর কোনো গ্রহ তার সঙ্গে যুক্তও নেই। তাহলে আমরা রাশি, আমার রাশিতে ধনপতি এবং সপ্তমপতি বসে আছে, সে পাপ। তাহলে ধন যে উপার্জন হবে, সেটি আমার যে ধন উপার্জন হবে সেটি কোন দিক থেকে হবে, আর সেই ধনটি বা সেই অর্থটি, যেহেতু শুক্র পাপ, তাহলে কি পাপের অর্থ আসবে, নাকি আমার অর্থ আবার পাপ? কি পাপ আছে, যে বিশেষ করে ধরেন আপনি ওই গাঁজা হেরোইন বা ইত্যাদি ইত্যাদির ব্যবসা করবেন, সেগুলো আবার দেখা যাচ্ছে যে ষড়রিপু কে প্রয়োগ করে আপনি উপার্জন করবেন, সেই উপার্জিত অর্থ আমরা যেটিকে অন্যায় পথে উপার্জন বলি সেটিকে পাপ অর্থ বলি। এটি কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে অন্যায় পথে আমরা উপার্জন আমাদের হবে কিনা এটি কিন্তু বুঝতে হবে। শুক্র তার নিজের নক্ষত্রে বসে আছে, কোনো গ্রহ সেখানে দৃষ্টি দেয়নি। তাহলে রবির গৃহে মানে মেষ রাশিতে মঙ্গলের গৃহে, আমাদের বুঝতে হবে যে মঙ্গলের সঙ্গে শুক্রের কি কোনো শত্রুতা আছে? নেই, কিন্তু নেই। মঙ্গলের ঘরে আছে, মঙ্গলের সঙ্গে শুক্রের কোনো শত্রুতা নেই। মঙ্গলের ঘরে মানে মেষ রাশি মঙ্গলের গৃহ, তাহলে কোনো শত্রুতা নেই। না থাকলে সেখানে শুক্র বসে আছে তার নিজ নক্ষত্রে, মানে শুক্র পাওয়ারফুল। তাহলে আমাদের ধনপতি এবং সপ্তমপতি, ধনভাব থেকে আমরা কি বিচার করি? এটি আপনাদের নিশ্চয়ই নোট আছে, ওই যে 12টি ভাব থেকে কি বিচার করি। তাহলে ধনভাব থেকে আমরা যা বিচার করি যে ধন সম্পদ, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি, কর্মস্থলে উপহার উপঢৌকন প্রাপ্তি, তারপরে হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, মুখের খাদ্য মানে সেই অন্ন, তারপরে নতুন দলিলপত্র, এগুলো বিচার করি। সেই ব্যক্তি যেহেতু সপ্তম পতিও সে, তাহলে সপ্তম ভাব কি? প্রবৃদ্ধি, অংশীদার। সেই সঙ্গে সপ্তম ভাব থেকে বিচার করি যে ক্রয়, কোনো কিছু ক্রয় করলে সেটি লাভবান হব কিনা। তাছাড়া আমাদের কামনা বাসনা কি, আমাদের আনন্দে যাবে না নিরানন্দে যাবে, সেটি বিচার করি, অর্থাৎ আনন্দ সপ্তম ঘর। তারপর হচ্ছে দাম্পত্য সুখ সপ্তম ঘর, অংশীদার পার্টনার সপ্তম ঘর, আমার সন্তান সন্ততি আসবে কিনা, প্রবৃদ্ধি হবে কিনা, বাড়িতে আসবাবপত্র আসবে কিনা, মানে কোনো কিছু বাড়িতে আসবে কিনা, সেটি কিন্তু এই সপ্তম ঘর। তারপরে আমরা এই প্রতিষ্ঠিত হব কিনা, সেটিও সপ্তম ঘর। তারপরে আমার প্রজনন ক্ষমতা, সেটি সপ্তম ঘর। তাছাড়া ধরেন আপনার সহযোগীরা সহযোগিতা করবে কিনা, সেটি সপ্তম ঘর। আমার মনের যে অভিলাষ, যে আজকে ক্লাস করছি, আমি আজকে অর্থ পাবো কিনা, আমি আজকে ক্লায়েন্ট দেখলাম, ক্লায়েন্ট থেকে অর্থ পাবো কিনা, ফিটা দেবে কিনা, না যাওয়ার সময় বলবে ফিটা দেবো না, এইরকম ঘটবে কিনা, সেটিও কিন্তু মনের অভিলাষ। আপনার যে অভিলাষ রয়েছে সেই অভিলাষ পূর্ণ হবে কিনা, সেটি সপ্তম ঘর। তাহলে শুক্র কিনা মঙ্গলের গৃহে আছে, সে তার নিজ গৃহে শক্তিশালী হয়ে, তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আমাদের মনের অভিলাষ পূর্ণ হবে, আমাদের দিনটি আনন্দে যাবে, আমাদের হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে, বা ধরেন অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচতে পারে, এগুলো হতে পারে। তখন দেখতে হবে যে মঙ্গলের গৃহে যে শুক্র বসে আছে, মঙ্গলটি কোথায় আর চন্দ্রটি কোথায়। কারণ চন্দ্র কিন্তু প্রতিনিয়ত আপনাকে, আপনার রাশি যেমন চন্দ্র, ওই চন্দ্রের গতিশীলতার উপর নির্ভর করবে আপনার ভাগ্য, মানে চন্দ্র নিয়ে আসবে। তো সে চন্দ্র মিত্রপতি, চতুর্থপতি, মেষ রাশি চতুর্থপতি, চতুর্থ ভাব থেকে যা বিচার করি সেগুলো আমার মনে নিয়ে আসতে হবে এখনই। যে চন্দ্র যেহেতু আমার মেষ রাশির চতুর্থপতি, তাহলে চতুর্থ ঘর থেকে বিচার করি প্রাথমিক শিক্ষা, আমার গৃহের সুখ শান্তি, আমার দাম্পত্য সুখ শান্তি, আমার মা কেমন আছে, কন্যা সন্তান কেমন আছে, আমার মনে সুখ আছে কি নেই, আমার জমি জমা নিয়ে কোনো বিরোধ হয়েছে কিনা, তাছাড়া ধরেন আমার বন্ধু মিত্ররা কেমন ব্যবহার করবে, সহযোগীরা সহযোগিতা করবে কিনা, যানবাহন ক্রয় করার জন্য আমরা টাকা পয়সা বিনিয়োগ করব বা দেব, বায়না করব, সেগুলো আমরা পাবো কিনা, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে যাব কিনা,
এমনকি সামাজিক কাজকর্মে আমাদের হেয় হতে হবে নাকি আমাদের জনপ্রিয়তা আসবে, এই সকল বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে যখনই আমরা এই বিষয়গুলো দেখব তখন সেই চন্দ্র কিনা ভাগ্য ভাবে, এই যে ভাগ্য ভাবে। তাহলে মেষ রাশির চন্দ্র কি মেষ রাশি সাপেক্ষে চন্দ্রের কথা কোনো কিছুই বলা হয়নি। সে মিত্রপতি ভাগ্যভাবে বৃহস্পতির গৃহে অবস্থান করে বৃহস্পতি দৃষ্টি দিয়ে যোগ যুক্ত করেছে, এমনকি শনিরও দশম দৃষ্টি আছে। কিন্তু চন্দ্রটি বৃহস্পতির গৃহে, সে 20 নাম্বার নক্ষত্রে শুক্রের নক্ষত্রে বসে আছে। তাহলে শুক্র আর চন্দ্রের কি যোগ যুক্ত হয়েছে না? যেটি বলেছি যে লেপ সেলাই করার মতো উপর থেকে যোগযুক্ত না হলে নিচের থেকে যোগযুক্ত হয়েছে কিনা। তাহলে 20 নাম্বার নক্ষত্র মানে শুক্রের নক্ষত্রে চন্দ্র রয়েছে ভাগ্যভাবে, কিন্তু বৃহস্পতির গৃহে বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু একটা গুরু আর দৈত্যের একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। তথাপিও শুক্র শান্তির কারক। তাহলে আমাদের বুঝতে হবে যে ভাগ্যভাবে চন্দ্র সেই শুক্রের নক্ষত্রে আমার রাশিতে শুক্র তার নিজের নক্ষত্রে বসে আছে। তাহলে শুক্র কি দেবে? সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য তো দেবেই। এমনকি নবম ভাব থেকে যেটি আমরা বিচার করি, ধর্ম, গুরুগিরি, শিক্ষকতা, গুরু কৃপা, গুরু আশীর্বাদ, সেই সঙ্গে ধর্মীয় প্রচার, তারপরে হচ্ছে উচ্চশিক্ষা, এমনকি বিদেশ ভ্রমণও কিন্তু নবম ঘর থেকে বিচার করি। পূর্ব জন্মও কিন্তু বিচার করি, ভাগ্য কিন্তু বিচার করি। তাহলে সেই ভাগ্যের অধিপতি বৃহস্পতি, মেষ লগ্ন সাপেক্ষে বা মেষ রাশির জন্য বৃহস্পতি শুভ কারক গ্রহ। সেই বৃহস্পতি তৃতীয় ভাবে থেকে দৃষ্টি দিয়েছে। তৃতীয় ভাবে 7 নাম্বার নক্ষত্র মানে তার নিজের নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে বসে থেকে সে চন্দ্রকে দৃষ্টি দিয়ে চন্দ্রকে প্রভাবান্বিত করেছে। চন্দ্রের মধ্যে যে কাম ক্রোধ লোভ ছিল, মানে শুক্রের নক্ষত্রে থাকার কারণে সে যে কামনার বীজ বপন করেছিল, সেটি বৃহস্পতি দৃষ্টি দিয়ে তার কামনার বীজকে নিষ্ক্রিয় করেছে। তাহলে কামনার বীজকে যদি নিষ্ক্রিয় করে, তাহলে আমরা কি, আমাদের কামনা যদি দূর হয়, তাহলে আমরা পজিটিভ রেজাল্টটাই কিন্তু পাবো। তখন নবম ভাবে চন্দ্র পরিবহন করছে, ভাগ্য লক্ষ্মী আসবে, ভাগ্যের নির্মম পরিহাস দূর হবে, এমনকি ধৈর্যের সাথে সকল কিছু মোকাবেলা করব। ধৈর্য কেন? সেটি হচ্ছে তৃতীয় বৃহস্পতি। তৃতীয় আমার বৃহস্পতি বসে রয়েছে, তৃতীয় ঘর থেকে ধৈর্য, সাহস, মনোবল, জনবল, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব এগুলো বিচার করি। তো তাছাড়া শত্রু বিরোধী পক্ষ, শ্রমিক, কর্মচারী, দাস দাসী, মিত্র ভিত্র এগুলো বিচার করি। সেই অনুযায়ী কিন্তু আমাদের অবশ্যই এই নবমে চন্দ্র আমাদের এই সকল বিষয়গুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে সক্ষম করবে। এখন একটি বিষয় বলেছিলাম যে মেষ রাশির আমাদের কাছে তাহলে কোন ধরনের লোকগুলো আসবে। আমি চেম্বারে বসে আছি বা আপনারা বসে আছেন, আপনারা মেষ রাশির লোক। আজকের দিনে যাদের সঙ্গে দেখা হবে তারা কি ধরনের বিষয় নিয়ে আসতে পারে, এর ভিতর থেকে আপনারা কিছুটা আঁচ করতে পারলেও পরিপূর্ণরূপে আঁচ করতে পারেননি। তখন কিন্তু বুঝতে হবে যে যানরা ইন্ডিয়াতে বসে আছেন তানরা মকরে বসে আছেন, যানরা বাংলাদেশে বসে আছেন তারা বৃশ্চিকে বসে আছেন। তাহলে আপনার রাশি মেষ, আপনি বাংলাদেশে যারা আছেন তারা বৃশ্চিকে বসে আছেন। এইবার বৃশ্চিকের ঘনভাবে চন্দ্র বসে আছে। এটি একটু কঠিন হয়ে যাবে, যার যার জায়গায় দেখেন এটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের, এটা একটু পরে বুঝুন। তো ধরুন আমি মেষে বসে আছি, আমার কাছেই লোকজন আসবে, তাহলে ভাগ্যভাবে চন্দ্র, ভাগ্য যাতে আমার উন্নয়ন হয় সেজন্যই আমার কাছে আসবে। এমনকি বিবাহের আলোচনা নিয়ে আসবে বা এমন কোনো পাত্রী আসবে আমাদের যারা অবিবাহিত আছেন তাদের পছন্দ হয়ে যাবে, বা ধরুন যারা মানে যার যে চাওয়া পাওয়া সেটি অনেকাংশে পূর্ণ হবে ধরেন। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখব যে আমাদের মেষ রাশি মঙ্গলের ক্ষেত্র, তাহলে মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল কিনা দ্বাদশে ব্যস্ত হয়েছে। মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের কথা কিছুই বলা হয়নি। সে যে গৃহে থাকবে সেই গৃহকে অলঙ্কৃত অথবা কলঙ্কিত করবে। তাহলে সে রাহুদিষ্ট হয়ে মঙ্গল কিন্তু পিষ্ট হয়েছে, এটি বুঝতে হবে।
মঙ্গল 26 নাম্বার নক্ষত্রে, সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে বসে আছে, আর শনিকে সঙ্গে নিয়ে। তাহলে শনির শত্রু রবিচন্দ্র মঙ্গল, এটা আমরা জানি। তাহলে শনির সঙ্গে শত্রু নক্ষত্রে কে সঙ্গে নিয়ে শত্রু বসে আছে। তাহলে শত্রু তো আর শনি তো নিশ্চয়ই ছাড় দেবে না। গ্রহ কে উপরে কে নিচে এটি তো আপনারা বিচার করা শিখেছেন, সেটি নিয়ে একটু অনুধাবন করতে হবে। সেখানে কিনা রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, এই যে দ্বাদশ দৃষ্টি পড়েছে। তাহলে শনি মঙ্গলকে শান্ত হতে রাহু সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি। রাহু 24 নাম্বার নক্ষত্রে আছে, মানে সে রাহুর নক্ষত্রে আনন্দময় রাহু, তার মূল ত্রিকোণস্থ রাহু, সে দৃষ্টি দিয়ে মারামারি লাঠালাঠি করে শনি মঙ্গলকে ধ্বংস করেনি, বরং বলেছে তুমি শান্ত হও। যেমন দেখেন আপনার আমেরিকা, ইসরায়েল, ইরান যে যুদ্ধ চলছে, সেখানে মাঝপথে উপস্থিত হয়েছে পাকিস্তান, কিনা বলছে যে যুদ্ধ এখন থামাতে হবে, আমি আসবো সমঝোতায়। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে। তাহলে রাহু কিন্তু ওখানে পাকিস্তানের মতো সেজে ভূমিকা রেখে শনি মঙ্গলের মধ্যে যে যুদ্ধ, একে অপরের শত্রু, সেটি কিন্তু রাহু বলছে তোমরা শান্ত হও। এটি বলছে, কেন বলছে? রাহুর নক্ষত্রে রাহু বসে আছে, আর ওদিকে শনির নক্ষত্রে মঙ্গল বসে আছে, আর শনি শনির নক্ষত্রেই বসে আছে। দুজনেই শত্রু, মারামারি করছে, কিন্তু সেখানে রাহু নিষেধ করছে। উপরন্ত কি করছে? বুধ এবং রবি বসে আছে, তাহলে রবি ও শনির শত্রু। তাহলে বুধটা কি? বুধের সঙ্গে এখানে কার শত্রুতা আছে? আছে কারো? নেই। বুধ কি হয়েছে? বুধ 25 নাম্বার নক্ষত্রে আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি কি? বৃহস্পতি। তাহলে বৃহস্পতির গৃহে বুধ বসে আছে, বুধ নিচস্থ হতে পারে। নিচস্থ, তার নিচস্থ থাকলে বুদ্ধি তো নিচু হয়ে গেছে। তার মানে সে এই কয়জন কূটবুদ্ধি দিয়ে আবার বলবে না যে না, ওই পাকিস্তানের কথা শোনা যাবে না, এই তোমরা শুনো না। বুধ কি বলবে মঙ্গলকে যে তুমি পাকিস্তানের কথা শুনো না? বুধ কি বলবে শনিকে যে তুমি শুনো না? এটি বলার সক্ষমতা নেই, কারণ বুধির ওটি নিচু গৃহ। উপরন্ত হচ্ছে সে রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু নষ্ট হয়ে গেছে শনি এবং রাহুর কারণে। তাহলে তার সেই যোগটা, সেই সূত্রটি আর নেই। না থাকলে সে ওখানে নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে নিষ্ক্রিয় যদি হয়ে যেয়ে থাকে, তাহলে আমাদের ফলাদেশ আমরা যেটা বলতেছি যে মেষ রাশি সাপেক্ষে আমাদের যে ফলাদেশ বলছি, যেটি নবম ভাবে চন্দ্র অবস্থান করছে, আমাদের মঙ্গল দ্বাদশে ব্যস্ত। তাহলে মঙ্গল অষ্টমপতি, অষ্টম ভাব থেকে আমাদের যে পরাজয়, আমাদের যে মানসিক অশান্তি, অপমান অপদস্থ, মৃত্যু সম যন্ত্রণা, তারপরে শোক দুঃখ, এমনকি পুলিশি ঝামেলা, পরমার্থ চিন্তা চেতনা নষ্ট করার কথা, সেগুলো নষ্ট করতে পারবে না। আর হচ্ছে আমাদের রাশি অধিপতি যেহেতু, আমাদের জীবিকা, তারপর হচ্ছে আমাদের মন, আমাদের দেহ, তারপরে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্যক্তিত্ব, আমাদের গুণ, আমাদের স্বভাব, আমাদের কি আসক্তি, এগুলোও কিন্তু সে নষ্ট করতে পারছে না। যদি না পারে, তাহলে মেষ রাশির জন্য অত্যন্ত শুভ দিন একটি, নাকি বলা যাবে না? যাবে স্যার। যাবে। যাবে। এইবার যার যার রাশি যেখানে ধরেছেন, সে সেইভাবে এই রাশির ফলাদেশ যদি আপনারা বলেন, যদিও আপনাদের কোনোদিনই হোমওয়ার্ক দিলে আপনারা করেননি ইতিপূর্বে, আর বাকি জীবনে করবেনও না। আমি প্রত্যাশা করেছিলাম যে আপনারা 63 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, আর আছেন 22 জন না 23 জন, পরীক্ষা দেবেন বড় জোর 24-25 জন। তাহলে এই শিক্ষার্থীরা ঝরে গেল। কোন শিক্ষার্থী কিন্তু কেউ আশেপাশে তার বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করেননি। কেউ একজন, আমি বিভিন্ন ভাবে হিন্টস দিয়েছিলাম যে আপনারা গ্রুপে নাম্বার রয়েছে, একটা মেসেজ দিতে পারেন যে আপনি বন্ধ করলেন কেন, আমাদের ক্লাস কি ভালো লাগেনি। এতে দুটি দিক লাভ। একটি দিক হচ্ছে যে তাদের যদি ভালো না লাগে, তাহলে আপনাদেরও এখান থেকে ছেড়ে যাওয়া উচিত ছিল, যে কেসিপালের এই বকবকা নিয়ে কে শোনে। আর যদি তাদের সময়ের কারণে পারেনি, তাহলে সময়ের কারণে পরবর্তীতে পারবে কিনা, তারা পরবর্তী ব্যাচে আবার ভর্তি হবে কিনা, যেহেতু আমরা অর্থের জন্য করি না, তাদের ভর্তি একবার হওয়া রয়েছে, তারা আবার করবে কিনা, তার থেকে 2 জন বেরোতে পারতো। তাহলে একটি বুদ্ধি বা একটি আলোচনা, একটি যোগাযোগ
আমাদের অনেক কিছু করতে পারতো। এমনকি তার সাথে সম্প্রীতি থাকলে ওই জেলায় আপনারা কেউ কোনোদিন বেড়াতে গেলে তার সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন। এই যোগাযোগ স্থাপন আমি বহুভাবে হিন্টস দেওয়ার চেষ্টা করেছি, তো কেউ নেয়নি। এমনকি আমাদের উচ্চতর ব্যাচ ওনারা উচ্চতর ব্যাচের নিজেদের মধ্যে যোগাযোগ করেছে, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে যে আমাদের ছোট ভাই বা আমাদের পরের ব্যাচ এদের সঙ্গে একটু যোগাযোগ স্থাপন করি, সেটিও কিন্তু করেনি। যাই হোক, আমাদের একমাত্র হৃদয়হরণ বাবু কম বেশি একটু করার চেষ্টা করে, তাই ছাড়া আর কেউ কিন্তু নয়। তবে যে কথা বলছিলাম যে আমাদের কাছে কোন ধরনের ক্লায়েন্ট আসতে পারে, আপনাদের সঙ্গে কে যোগাযোগ করতে পারে উইলিংলি, আর কাকে আপনার যোগাযোগ করতে হবে, সেটি কিন্তু এখান থেকে বুঝতে হবে। যে আপনার আজকের দিনে যে ক্লায়েন্ট ফোন দেবে, সেই ক্লায়েন্টটি আপনাকে আসলে হাত দেখায় ফি দেবে, নাকি আপনার কাছে আসবে যে পূজার চাঁদা নিতে বা কোনো চাঁদা নিতে বা পিকনিকের চাঁদা নিতে, আপনার ক্ষতি সাধন করতে, নাকি আপনার বিশেষ করে রেকর্ড করে নিয়ে যে আপনার দুর্বল দিকগুলো প্রকাশ করতে। বর্তমান সময় কিন্তু ক্লায়েন্টরা এসে মোবাইলটা টেবিলে পরে হুট করে রাখে, পরে রেকর্ডিং চালু করে রাখে, ওটা আমি বুঝি, যে রেকর্ডিং চালু করে বুট করে রাখে টেবিলে পরে। এটি আমাদের বিষ্ণু মহন্ত বাবুর মতো ক্লায়েন্ট যারা আছে, তারা এই কাজটাই করবে আর করেও। আমার রেকর্ডিং করলে আর কি নারীর একটা বেল পড়ার ভয়, মাথায় যেহেতু চুল নেই তো এতে আর বেল পড়লে ঠেকাবে কি? আমার তো আর ইজ্জত নেই, ইজ্জত থাকলে তো ইজ্জত যাবে। তো আমার কোনো কিছুতে ও যায় আসে না, ঠিক আছে তোমরা যেভাবে খুশি সেইভাবে করো। কেউ হয়তো বলে নেয় যে আমি একটু রেকর্ড করি, আর যে বলে না সে এমনি রাখে, আবার পকেটে মোবাইল রাখে, তাও ওই রেকর্ড চালু করে রাখে। এটি হচ্ছে অন্য জায়গায় যেয়ে বলার জন্য। কিন্তু আপনার নতুন অবস্থায় ধরুন এমন কিছু বেফাস কথা যদি বলে ফেলেন, সেটি যদি প্রকাশ হয় তো আপনাদের ক্ষতি হতে পারে। তাহলে আমাদের দেখতে হবে আজকের দিনে আমাদের কাছে কি ধরনের লোক আসবে, এটি আমাদের একটু জানার দরকার। যদি আমাদের যেহেতু রাশি অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল কিনা ব্যস্ত হয়েছে মানে ব্যয়, মঙ্গল কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বাদশে ব্যয়ের ঘরে, যে ঘর রাজদণ্ড দেয়, যে ঘর আমাদের চোখের ঘুম কেড়ে নেয়, যে ঘর আমাদের ভ্রমণ নিষ্ফল করে, যে ঘর আমাদের মানে প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে, যে ঘর দারিদ্র দশা ডেকে আনে, যে ঘর পাপ কাজে লিপ্ত করে, যে ঘর হচ্ছে দাম্পত্য বিচ্ছেদ ঘটায়, যে ঘর শোক দেয়, সন্তানদের আচরণে মনোকষ্ট দেয়, যে ঘর হচ্ছে বন্দি জীবন যাপন করে, সেটি হচ্ছে 12 নম্বর ঘর। সেই 12 নম্বর ঘরে বসে আছে, কিন্তু সে দুর্বল হয়ে 12 নম্বর ঘরে। তো দুর্বল হয়েছে বলে যে সে গোপনে কিছু করতে পারে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। গোপনে সে কিছু করলে করতে পারে, বুঝতে পেরেছেন? ওই যে আমি বললাম আমার তো কোনো ইগো নেই, আমার ওই ধর বড় ছোট ভেদাভেদ নেই, আমি মানুষকে সম্মান দিতে পারি না, এই জন্য আমি সম্মান পাই না, এটা আমি বুঝি। তো এই যে আমার নেই মানে আমার আর বেল পড়লে কিছু যাবে আসবে না। অথচ কালকে নোটিশ দেওয়ার পরে আমার উচ্চতর ব্যাচের অনেকেরই যোগদান করার কথা উচিত ছিল আজকের ক্লাসে, কিন্তু করেনি। তাতে কি যাবে আসবে? গাছে বেল পাকলে কাকের কিছু যায় আসে? দরকার নেই তো। আমরা তো জ্যোতিষশাস্ত্রী পেয়ে গেছে অলরেডি, আপনারাও জ্যোতিষশাস্ত্রী পাবেন, পরীক্ষা দিলে প্রত্যেকেই শাস্ত্রী পাবে। যারা উচ্চতর ব্যাচে পরীক্ষা দেবে প্রত্যেকে সম্রাট পাবেন। জ্যোতিষ সম্রাট, এটা তো পেয়ে গেছেন, তাহলে আর দরকার কি এই বকবকানি শোনা? তবে দেখতে হবে যে আমার মেষ রাশি আজকে যদি কেউ আসে, তাহলে সে কিসের জন্য আসবে? মঙ্গলের কারকতার উপর নির্ভর করে সেই লোক আসবে। এই ব্যক্তিটি আসবে সে মঙ্গলের কোনো কারণে। তাহলে মঙ্গলের কারণগুলো কি হতে পারে? মঙ্গলকে আমরা জানি যে মঙ্গলের কাজ হচ্ছে সৈন্য, সেনা, রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে। তো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে বা চাকরি নিয়ে ঝামেলা বা ধরেন রাষ্ট্র সংক্রান্ত ঝামেলা নিয়ে সে আসতে পারে, সে মামলা মোকদ্দমা নিয়ে আসতে পারে, যেহেতু অষ্টম ভাব সে ব্যস্ত হয়েছে সেই ধরনের ব্যাপার নিয়ে আসতে পারে, এমনকি দুর্ঘটনা রক্তপাত এই ধরনের ব্যাপার নিয়ে আসতে পারে। তারপরে ধরেন জমি জমা, যেহেতু ভূমির কারক মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল, এগুলো নিয়ে আসতে পারে। ঘরে আগুন লেগেছে, ঘরে আগুন মানে কোন আগুন? খালি আগুন লেগে মেজর কাঠির আগুন জেলে ঘর পড়েছে তার জন্য না, ঘরে আগুন লাগা মানে একজনের মন্ত্র আর একজনের কানে যে একটা প্রবল শান্তি শুরু হয়েছে, সেটি হতে পারে। এই ঘরে আগুন লাগা হতে পারে,
এমনকি কোনো কারো দ্বারা আক্রমণ হয়েছে, শত্রু দ্বারা আক্রমিত হয়েছে, তার জন্য আপনার কাছে আসতে পারে। আর কি আসতে পারে? সে তার শরীর স্বাস্থ্যের চিকিৎসাজনিত কারণ, যে রোগ ব্যাধি সারছে না, আমার কবে সারবে, এটি শোনার জন্য আসতে পারে। এমনকি বিশেষ করে শুধু তার একার খাদ্য নয়, জাতীয় খাদ্যের ব্যাপার নিয়ে আসতে পারে। কেন জাতীয় খাদ্যের ব্যাপার নিয়ে আসতে পারে? এখানে হচ্ছে ধনভাব, মানে আপনি পরিবারের কর্তা হতে পারেন, কর্তাজনই আসবে, তার সন্তানজন আসবে না। মেষ রাশির তার বাবাই আসবে এদিন। আসতো যদি পুত্রপতি মানে পঞ্চমপতি, সে কিনা যদি আপনার রাশিতে থাকতো, তাহলে ওই জায়গার পিতা আসতে পারতো, বা সন্তান আসতে, পুত্র সন্তান আসতে পারতো, বা তার পিতা দাদু আসতে পারতো। এখানে সে স্বয়ং নিজে আসবে, নিজেই হচ্ছে সে ওই সংসারের কর্তা। দেখবেন যে ব্যক্তি আসছে মেষ রাশির আজকের দিনে যদি কেউ আসে, ওই ব্যক্তি কর্তা। তার বাবা আছে, ওদিকে পুত্র সন্তান ও অ্যাডাল্ট আছে, কিন্তু তারা আসছে না। তারপরে কি হবে? যে জাতীয় ব্যাপার, জাতীয় ব্যাপার মানে কি? উনার পরিবারের জাতীয় ব্যাপার, মানে সবার ব্যাপার নিয়েও উনি আলোচনা করতে চাইবে। অথচ আসছে উনি হাত দেখাতে। উনি বলবে আমার বাবা কেমন আছে, আমার সন্তান কেমন আছে, আমার ব্যবসা কেমন আছে, আমার কর্ম কেমন আছে, বহুবিধ প্রশ্ন করতে পারে। কেন করবে? কারণ জাতীয় সমস্যা আমার ঘর থেকে বিচার, মঙ্গল বিচার করে। তাহলে জাতীয় সমস্যা মানে ওনার ঘরের সমস্যা। সে জীবন সঙ্গী হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, এমনকি বাবা মা হতে পারে, বাবা মা অসুস্থ তা হতে পারে। এই যে দিকগুলো হবে, শুধু মঙ্গল দিয়ে বিবেচনা করলে কিন্তু হবে না। মঙ্গল দ্বাদশে রয়েছে, সেটি কিন্তু হবে না। একই সঙ্গে বিচার করতে হবে এই লগ্নের পঞ্চমপতি রবি, সে ব্যস্ত হয়েছে। এই লগ্নের তৃতীয় ষষ্ঠপতি, সে ব্যস্ত হয়েছে। তাছাড়া ধরেন এই লগ্ন এবং রাশি অষ্টমপতি, সে ব্যস্ত হয়েছে। আবার আট শনি দশম এবং একাদশপতি, সে ব্যস্ত হয়েছে। অর্থাৎ আয় করছি তার আগে ব্যয় হয়ে যাচ্ছে। আবার একাদশ ঘর, আমি যেটা পাবো বা ওই লোক যেটা পাবে, আপনাকে যে হাত দেখাবে সে আপনার দ্বারা তুষ্ট হবে না। কেন হবে না? কেন হবে না? সেটি হচ্ছে একাদশে রাহু। একাদশে রাহু তো রাহু বসে আছে ঝটকা তো। ফল দেয়, কিন্তু সে প্রাপ্তি প্রত্যাশার ঘর হচ্ছে একাদশ ঘর। সেখানে স্বয়ং রাহু বসে আছে। রাহুর নক্ষত্রে বসে আছে শক্তিশালী হয়ে, আনন্দে। যদি নিতে হয়, তার মনে আনন্দ দিয়ে তার কাছ থেকে টাকা নিতে হবে, জোর করে নিতে পারবেন না। ওই যে রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া 20 টাকার জায়গায় 30 টাকা নিতে গেলে তাকে বলতে হবে যে বাবা যদি 10টা টাকা দিতেন, আমি আজকে কোনো ইনকাম হয়নি, যদি 10টা টাকা দিতেন, তাহলে কিন্তু দেবে। আর ওই রিক্সাওয়ালা যদি বলে যে এই না, এখানে 30 টাকা ভাড়া, আপনি 20 টাকা দিচ্ছেন, তো বলবে এই তোরে কে কে বলেছে যে 30 টাকা ভাড়া, তুই ডাক আর 5 জনকে রেখে শোন, আমি 20 টাকা বেশি দিতে পারবো। কারণ ওই রাহু, কিন্তু ওই রাহুর উপরে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিয়েছে, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো বৃহস্পতি দৃষ্টি দিয়ে একেতে আনন্দরত রাহু, তার উপরে বৃহস্পতি দৃষ্টি দিয়ে তাকে শান্ত করেছে। তো এই যে প্রাপ্তি এবং প্রত্যাশা আমার যেটি রয়েছে 11 নম্বর ঘর, সেটি হচ্ছে ব্যবসায় লাভবান, এমনকি আয় উপার্জন, কামনা বাসনা, সাধন ভজনা, সিদ্ধি লাভ, জ্ঞান গরিমা, সক্ষতা, এগুলো সব মুখস্থ রাখতে হবে। কর্মফল, যানবাহন, জামাই, মানে মেয়ে জামাই, তারপরে মিত্র, পুত্রবধূ, মানে এই সব জিনিসগুলো যে রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের পাবো কিনা, বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, তার জন্য আমরা পেতে পারি। বৃহস্পতির নক্ষত্রে দৃষ্টি দিয়েছে, তখন কিনা আমাদের আসতে হবে। বৃহস্পতি শুভকারক গ্রহ, সে তৃতীয় ভাবে বসে আছে। আমি যদি ধৈর্য ধারণ করি, আরেকটু বসে থাকি, ওই রিক্সাওয়ালা যদি আরেকটু দাঁড়ায় থাকে, দিলেন না বাবু, আর মনে হয় আমি ভাড়া পাবো না, আমার আর রিক্সায় আজকে চার্জ নেই, শরীরটা খারাপ লাগছে, যদি আপনি একটু দিতেন, আমার 1 কেজি চালের পয়সা হয়ে যেত। আপনি 10টা টাকা দিলে, কোনো লোক না দিয়ে পারে, কিন্তু জোর করে হলে আর সম্ভব নয়, এটি বুঝতে হবে। এভাবে প্রত্যেকের রাশি অনুপাতে, যে এই 12টি রাশি, ধরেন আমি একটি রাশি এত সময় ধরে বলতেছি, তাহলে 12টি রাশি কোন সময় বলবো, এটিও একটি বিষয়। তো 12টি রাশি বলা লাগবে না,
আপনাদের কিন্তু অনুধাবন করে বের করতে হবে যে আমার যদি কর্কট হয়, আমার যদি মিথুন হয়, আমার বৃষ হয়, তাহলে আমার এইভাবে যদি আমি প্রয়োগ করি তাহলে আমরা বের করতে পারবো। তাহলে স্যার কারোর রাশি যদি তুলা হয় তাহলে সেই হিসাবে শুক্র আজকে ইয়ে ইয়ে ইয়েতে বসে আছে, সপ্তমে বসে আছে, তাই তো? প্রথম ঘর অনুযায়ী। তাহলে আমার রাশি অধিপতি আর অষ্টমপতি সপ্তমে বসে আছে, ওদিকে রাজযোগকারক গ্রহ শনি কিনা ষষ্ঠে বসে আছে, ষষ্ঠে চতুর্গ্রহ দোষ যোগ, পঞ্চমে কিনা কি রাহু বসে আছে। তাহলে কি হবে না হবে সেই অনুযায়ী বলতে হবে, আপনার তুলা রাশি আপনাকে সাজাতে হবে। তাহলে এভাবে যদি একটি রাশি মানে আজকের দিনের পরে আপনার ধরেন মেষ রাশি, আপনার সন্তানের সিংহ রাশি, আপনার আর এক সন্তানের কন্যা রাশি, আপনার ওয়াইফের দেখা যাচ্ছে মিথুন রাশি, আবার দেখা যাচ্ছে আপনার বাবার হচ্ছে কুম্ভ রাশি, আপনার পরিবারেই রয়েছে হয়তো 9টা 10টা রাশি, আর দুটি একটু বন্ধু বান্ধবের মধ্য দিয়ে নিয়ে নিলেন, তাহলে নিয়ে আপনারা এটি বিচার করতে পারেন। অর্পিতা ব্যানার্জি ম্যাডাম, জি আপনি স্যার। আছেন? জি আমাদের স্যার। দেশে লেডিস অ্যাস্ট্রোলজারের ঘাটতি রয়েছে। এমনকি আপনি একজন খুব বিশেষ করে বাকপটু মানুষ, এবং আপনার ফেসবুকে অ্যাক্টিভিটিস যেটি দেখি সেটি আপনি অবশ্যই মনোরঞ্জন করার মতো সক্ষমতা আপনার রয়েছে। তো আপনি ভিডিও অফ করে বসে থাকলে আমরা যে টকশো পদ্ধতি চালু করেছি, প্লাস সামনে পরীক্ষা, আপনি আদৌ বুঝতেছেন কি বুঝতেছেন না, অনেক ক্লাস আপনি করেননি সেগুলো কভার করেছেন কিনা, পরীক্ষা দিবেন কিনা, না মাঝপথে ধরে যাবেন কিনা, আসলে আমরা শেষ পর্যন্ত আপনাকে পাচ্ছি কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মনে জেগে যায়। স্যার পরীক্ষা দিব স্যার, আমার মাঝখানে এক্সাম ছিল বলে বাদ পড়ে গেছিল আচ্ছা ক্লাসগুলা। আচ্ছা। আহ, যাই হোক, এক্সাম যেহেতু ওটিই হচ্ছে মূল বিষয়, তো আগে মেরুদণ্ডকে ঠিক রাখতে হবে। এক্সাম হচ্ছে মেরুদণ্ড, আর আমাদের এগুলো তো শাখা পোশাকে একটু একটু কোনো রকমে নখের মতো একটু জায়গা, তো এই জায়গায় গুরুত্ব কম দিলেই হবে। তথাপিও গুরুত্ব তো দেন, 3 ঘন্টা, সন্ধ্যায় 3 ঘন্টা, 6 ঘন্টা, তো 7 দিনের 24 ঘন্টা গুণ 7, তার ভিতর থেকে 6 ঘন্টা এখানে সময় দেন। সেই 6 ঘন্টা দিলে মনোযোগ সহকারে দিয়েন, কারণ এই পরীক্ষার আগে আমরা আর আপনাদের সঙ্গে এমন কোনো কথাবার্তা আমরা বলতে চাই না, কারণ পরীক্ষার পরে অনেকে হয়তো পরের ব্যাচ, উচ্চতর ব্যাচ করবেন কি করবেন না এটাও আমরা জানি না। তো উম, বুঝতেছেন কিনা এটাও আমি বুঝতে পাই না। এই জন্য বলি যে আপনারা ভিডিওটা একটু অন করে রাখবেন। আচ্ছা, যাই হোক,